প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমাদের এখানে খেলাধুলা জগৎ থেকে প্রায় 35 জনই আমার অন্তরের শুভনন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা, ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। উনি বাংলা ভাষার যা সর্বনাশ করছেন তাতে কেউ বলতে পারবে না। শুরু হয়েছিল সত্যজিৎ রায় ধরণী দিয়ে, তারপর কি সুবনন্দন, এখন কি নিজন্য সজন্য, এই সমস্ত কথা বলে বাংলা ভাষার তো সর্বনাশের উনি যাত্রা শুরু করে দিয়েছেন। বাঙালি এবং বাংলা কৃষ্টির সবচেয়ে বড় ক্ষতি করেছেন মমতা, এটা পরিষ্কার মানুষকে বুঝতে হবে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী শহীদ দিবস পালন করতে গিয়ে কাঠ ফাটা রোদে ধর্মতলায় দাঁড়িয়ে বললেন যে সূর্যদেব আমাদেরকে বলছেন যে চোখ দিয়ে জল নয় আগুন ঝরবে, প্রত্যেক বছর বৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী 21শে জুলাই এই বৃষ্টিকে সেলিব্রেট করেন, আজকে তিনি এই রোদকেও সেলিব্রেট করলেন, শুভনন্দন জানালেন আমাদেরকে। কেন শুভনন্দন জানালেন জানি না, যদিও কয়েকজন শহীদ হয়েছিলেন, কংগ্রেস দলের কয়েকজন শহীদ হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী তাকে শুভনন্দন জানালেন এবং প্রচুর টলিউডের তারকা এবং 35 জন খেলোয়াড় সেখানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন বলে মুখ্যমন্ত্রী জানালেন। আমরা বিষয়টি নিয়ে, আজকের দিনে তাৎপর্য নিয়ে, আজকের এই শুভনন্দনের বিষয় নিয়ে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী, আপনি কি জানাবেন স্যার? শুভনন্দন কথার তো কোনো অর্থ হয় না। এটা প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী কিন্তু ওই যারা মারা গিয়েছেন, মানে যাদের মৃত্যুর জন্য তিনি দায়ী, সেই দায়িত্বটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, সেই দায়টাকে এড়াবার জন্য তিনি মানুষকে ডেকে উৎসব করেন। এই জন্য উৎসব, আনন্দ, সেটা হয়তো শুভ, তাই তিনি ওনাকে এই হয়তো শুভনন্দন বলেছেন। কিন্তু এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে একটি কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, ইতিহাস সেভাবেই চিহ্নিত করবে। আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে রাম বাম শ্যাম জগাই মাধাই গদাই ইত্যাদি তো যা বলার বললেনই, ওনার অদ্ভুত ভোকাবুলারি। উনি অবশ্যই আমাদের সুকুমার সেনের পরে একজন অগ্রগণ্য ভাষাবিদ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, রাম বাম শ্যামের কথায় পরে আসছি, তার আগে ভাষাকে নিয়ে ওনার যে আবেগ দেখা গেল, আপনিও তো ভাষা নিয়ে সোচ্চার হয়েছিলেন রাজ্যসভায়, কি বলবেন স্যার ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর আবেগ? দেখুন, বাংলা ভাষার সর্বনাশের চেষ্টা অনেকেই করেছেন। সাম্প্রতিক সময়ে উনি হচ্ছেন একজন যিনি বাংলা ভাষার যে মর্যাদা, যে গৌরব, যে কৌলিন্য, যে মাধুর্য, সেটাকে নষ্ট করেছেন। উনি যেভাবে কথা বলেন, যে শব্দ চয়ন করেন, এবং উনি নিজেকে এক অনন্য প্রতিষ্ঠিত প্রমাণ করার লক্ষ্যে এমন এমন শব্দ তিনি বলেন যা বাংলা ভাষাকে চিন্তিত করে তুলছে। যেমন উনি শুভনন্দন করেছেন, তারপরে কি অন্নজন সজ্জন কি একটা করেছে যেন, হ্যাঁ, আবাস প্রকল্প, এবং সেখান থেকে ইতিমধ্যেই দুর্নীতির বেশ কিছু তথ্য আমাদের সামনে আসতে শুরু করেছে। মমতা থাকবে, দুর্নীতি থাকবে না, এটা তো হতে পারে না। নিজন্য সুজন্য। এখন তিনি এইভাবেই বাংলা ভাষা সর্বনাশ করছেন। উনি কবিতা লিখে বাংলা কবিতার যে গরিমা তাকে ধ্বংস করেছেন। একজন লিখেছিলেন যে আজ যাই করুন দয়া করে আপনি কবিতা লিখবেন না। সেটা ওর একটা অন্ধভক্তরা তাকে এই সুযোগ দিয়েছে যে উনি আবোল তাবোল কথা বলতে ভালোবাসেন। আবোল তাবোল বলতে আমরা সুকুমার রায় জানি, তার প্রতিটা কথার তাৎপর্য আছে, মজার মধ্য দিয়ে অনেক তাৎপর্যবাহী কথা তিনি বলেছিলেন সুকুমার রায়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো ভাষার গোষ্ঠী টুষ্টি করে ছেড়ে দিচ্ছেন। স্যার, আমার একটা পরবর্তী প্রশ্ন, আজকে আমরা বিভিন্ন সময় মাঠে একটা গান উঠেছে, বকুলতলায় ভিড় জমেছে, কি বসেছে মেলা ইত্যাদি,
তো দেখুন ধর্মতলায়, বকুলতলায় না, ধর্মতলায় মেলা বসলো, অন্তত মেলার মতোই কিছুটা, শাহরুখ খানের পোশাকে, তারপরে রবীন্দ্রনাথের ছদ্মবেশে, বিবেকানন্দের ছদ্মবেশে, নজরুলের ছদ্মবেশে বিভিন্ন জন এলেন। এর মধ্যে শহীদ কোথায় স্যার, একটু যদি বলতেন। আমি ইতিপূর্বেই বলেছি এটা মৃত্যু উল্লাস দিবস। এটা যারা শহীদ দিবস বলেন তারা শহীদ কি জানেন না, এবং প্রকৃত শহীদ যারা হয়েছেন মানুষের গণ আন্দোলন বিকাশের ক্ষেত্রে, ভারতের মুক্তির ক্ষেত্রে, ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেই সমস্ত শহীদদের কিন্তু অসম্মানিত করা হয় এটাকে শহীদ দিবস বললে। এটাকে আপনারা নিঃসন্দেহে চিহ্নিত করতে পারেন মৃত্যু উল্লাস দিবস। তাই দেখবেন নাচ হয়, গান হয়, সিনেমা আর্টিস্ট, বিভিন্ন খেলোয়াড়, তারা সকলেই খুব উল্লাস এবং নৃত্য করতে করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই জন্যেই এটা হচ্ছে মৃত্যু উল্লাস দিবস। আর একটা টেকনিক্যাল প্রশ্ন আমার আছে, অনেকদিন ধরেই আমি করতে চাই, আজকের দিনটাকেই বেছে নিচ্ছি। স্যার, ইলেকশন কমিশন থাকতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর, অবশ্যই আন্দোলনের গণতান্ত্রিক অধিকার তো সবারই আছে, কিন্তু একজন মানে মুসলিম নারীর পোশাকে বোরখা পরে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে সচিত্র পরিচয়পত্র, মানে মুখ্যমন্ত্রী গাড়ি আটকে দিলাম আর মুখ্যমন্ত্রী সচিত্র পরিচয়পত্র দিতে শুরু করলেন হাতে হাতে, এমনটা তো হয় না। এটার প্রয়োজন কি খুব ছিল স্যার? আমি বললাম পরিকল্পিত গুন্ডামি করে ওই 13 জন মানুষকে উনি খুন করিয়েছেন। হ্যাঁ, তাদের মধ্যে একজনের তো পরিচয় খুঁজে পাওয়া যায়নি, এবং উনি যে কমিশন বসিয়েছিলেন সেই কমিশনের যিনি প্রধান তিনি বলেছেন তিনি লিভারের রোগে মারা গিয়েছেন। সিরোসিস অফ আর লিভার। অতিরিক্ত আর কিছু বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ এবং সেদিনকে নির্বাচন সংক্রান্ত বিষয় তো রাইটার্স বিল্ডিং এ যাওয়ার দরকার নেই, হ্যাঁ, দরকার ছিল তো নির্বাচন কমিশনে যাওয়ার। আমার একেবারেই। কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলেন যে উনি বলেছেন এই ভোটার লিস্ট নিয়ে যদি কিছু হয় উনি নির্বাচন কমিশনের দপ্তরে হ্যাঁ ধর্ণা দেবেন। না কেন নির্বাচন কমিশনের ধর্ণা দেবেন, কেন নবান্নে নয়? হ্যাঁ কেন 21শে জুলাইতে তিনি একই দাবি নিয়ে গিয়েছিলেন জ্যোতিবাবুকে গদি থেকে নামিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ সুতরাং যদি নির্বাচন সংক্রান্ত কোনো ওর বক্তব্য থেকে থাকে, আদৌ যদি কোনো বক্তব্য থেকে থাকে যে বক্তব্যের পেছনে উনি যুক্তি খাড়া করতে পারেন, হ্যাঁ তাহলে তিনি দলবল নিয়ে নবান্নে যান। সেটাই তো ওর নিজস্ব পদ্ধতি। কেন নির্বাচন কমিশনের কাছে? মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, এরকমটাই যুক্তিসঙ্গত হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। স্যার, এবার স্যার আমার একটা প্রশ্ন, স্যার রাম বাম শ্যাম বলতে কাকে বললেন আমি জানি না, যদি কংগ্রেস হয়ে থাকে আজকের দিনে পেটেন্ট অন্তত কংগ্রেসের প্রাপ্য, কারণ তখন যুব কংগ্রেসের ব্যানারে হয়েছিল আন্দোলনটা। তো ব্যাপারটা হচ্ছে রাম বাম আপনাদেরকে এবং বিজেপিকে মিলিয়ে দেওয়া হলো স্যার, মুখ্যমন্ত্রী মিলিয়ে দিলেন, কি বলবেন স্যার? দেখুন, মুখ্যমন্ত্রী সচেতনভাবেই নাগপুরের নির্দেশে বিজেপির কর্মসূচি রূপায়িত করছেন। তিনি জগন্নাথ মন্দির করেছেন, এবং আমাকে একজন সাংবাদিক বললেন যে তিনি নাকি বলেছেন কি দুর্গা কিসব করবেন। তাহলে বিজেপির যেটা আরএসএস মারফত যে কর্মসূচি তা হচ্ছে ধর্মকে মাথায় তোলো। গতকাল দেখবেন আদিত্যনাথ তিনি বলেছেন যে কাওয়াড় যাত্রী যারা করছেন তাদের বিরুদ্ধে কিছু বললে পরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর কাওয়াড় যাত্রীরা অসভ্যতা করছেন, সিআরপি কে পেটাচ্ছেন, সেটা নিয়ে বলছেন এটা আমি এটা ভেবে দেখবো কি করা যায়। একেবারেই। অর্থাৎ এইটা হচ্ছে বিজেপির কর্মসূচি। ওখানে যদি যোগী গেরুয়া কাপড় পরে করছেন, এখানে মমতা গেরুয়া কাপড়টা পরেননি, কিন্তু প্রকৃতপক্ষে গেরুয়া যে কু আদর্শ, গেরুয়া রঙের তো অন্যরকম তাৎপর্য আছে বলে আমার কাছে মনে হয়, ত্যাগের প্রতীক। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা তুমি একেবারে নাগপুরের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মটাকে অতি সহজে নামিয়ে এনেছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষকে মানুষ ভাবছেন না, কিন্তু ধর্মীয় পরিচয় চিহ্নিত হচ্ছে না। হিন্দু ও মুসলমান বাঙালি বলে কেউ কাউকে জানছে না। এই যে অসাধারণ নেতিবাচক কৃতিত্ব, এটা তো অবশ্যই দাবি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সর্বনাশের যে সদালোক মানে সলিল সমাধি তিনি করতে চাইছেন, এটা তো পরিষ্কার। স্যার, আজকে আপনি দিল্লিতে আছেন এবং একটি গুরুত্বপূর্ণ মামলায় আপনি অ্যাপিয়ার করেছিলেন সুপ্রিম কোর্টে। আমি অবশ্যই খুব বেশি সময় আপনার নেব না, কিন্তু তার আগে আমার স্যার দুটো তিনটে প্রশ্ন আপনাকে করে নিতেই হবে। প্রসঙ্গটা হচ্ছে যেটা, যে আজকে অন আ সিরিয়াস নোট আমি সারাদিন ধরে লক্ষ্য রাখার চেষ্টা করছিলাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম, রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম, জুন মালিয়ার নাম, খেলোয়াড়দের নাম উঠে এলো, কিন্তু
একবারের জন্য একজন শহীদ পরিবারের কোনো সদস্যের নাম উঠে এলো না। বিষয়টা আপনি মৃত্যু উল্লাস দিবস অবশ্যই বললেন, কিন্তু স্যার আমি সেটাই। আবারও জানতে চাইছি, এটা কি রাজনৈতিক দ্বিচারিতা নয়? না না না, রাজনৈতিক বিচারিতা না, এটা ওর একেবারে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। আমি যে বললাম মৃত্যু উল্লাস দিবস, উল্লাস করার জন্য এই সমস্ত সেলিব্রিটিদের নিয়ে এসে তাদের নাম করবেন। যাদের উনি খুন করিয়েছেন তাদের তো ধীরে ধীরে ভুলে যেতে হবে। কেউ জানে যারা আজকে মিটিং এসেছিল তাদের মধ্যে শতকরা 80 জন কেউ জানেন যে কারা এসছিলেন, যাদের শহীদ বলা হচ্ছে, কেন তারা শহীদ হয়েছেন, কোন মুক্তি আন্দোলনের জন্য তারা তাদের আত্মনিবেদন করেছেন, কেউ জানে না। মমতা বোধহয় 13 জনের নাম এখন বলতে পারবেন না, কেন তার বাণিজ্য করবার দরকার ছিল মৃতদেহের ওপর, তিনি বাণিজ্য করে নিয়েছেন, এটা পরিষ্কার। স্যার এবার অবশ্যই আজিজুল হক এবং ভিএস অচ্যুতানন্দন দুজন বামপন্থী মানুষ আজকে প্রয়াত হয়েছেন, অত্যন্তই দুঃখের কথা। সেই বিষয়ে আসার আগে আমার এই বিষয়ে আমার শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী আজকে উত্তরকন্যা অভিযান করলেন এবং উত্তরকন্যা অভিযান করে তিনি বললেন যে তৃণমূলকে তিনি শাপান্ত করলেন, যদিও কয়েক বছর আগে তিনি তৃণমূলেই ছিলেন। আমার প্রশ্নটা স্যার সম্পূর্ণ অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যেটা আজকের যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হলো, 21শে জুলাই আমি শহীদ দিবস সরিয়ে দিলেও একটা তো রাজনৈতিক বার্তা বা প্রশাসনিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়ার জন্য মানুষ তাকিয়ে থাকেন। আজকে গোটাটা দেখলাম যে বিজেপি জয় মা কালী বলছে, জয় শ্রীরাম ছেড়ে এবার ওদেরকে দিয়ে জয় বাংলা বলাবো ইত্যাদি। কোনো গঠনমূলক রাজনৈতিক কথা পেলাম না। এই সময় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, যারা আশা করেন যে মমতা গঠনমূলক কথা বলবেন, সভ্যতা শৃঙ্খলার পক্ষে কথা বলবেন এবং কার্যকর করবেন, তারা কোন জগতে বসবাস করেন আমি জানি না। আপনারা দেখেছেন গতকালই মিনার্ভা থিয়েটারের সামনে উৎপল দত্তের স্মারক হ্যাঁ হ্যাঁ। কিভাবে তাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নাট্য ব্যক্তিত্বরা যারা চিরকালই প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আছেন তারা সকলে সমবেত হয়েছিলেন। উৎপল দত্তর সঙ্গে পশ্চিমবঙ্গ শিল্প কৃষ্টির একটা অনন্য যোগাযোগ আছে, তাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই রাজ্যে যে মুখ্যমন্ত্রী, তার কাছে আপনারা আশা করেন তিনি কোনো গঠনমূলক কথা বলবেন? তাই তিনি ধ্বংসাত্মক কথা বলা, ধ্বংসাত্মক কাজ করা ছাড়া অন্য কিছু বলতে পারেন না, বলতে পারবেনও না, কেন তার চিন্তা চেতনার মধ্যে রয়েছে ধ্বংস। স্যার আজিজুল হক কিছুদিন রোগ ভোগের পরে আজকে চলে গেলেন, একজন এই সময়ের উত্তর নকশাল আন্দোলনের সময়ে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ লেখক, গুরুত্বপূর্ণ বক্তা। স্যার আজিজুল হকের সম্পর্কে আপনার কি মূল্যায়ন, আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা যদি থাকে একটু বলুন স্যার। আজিজুল্লাহর সঙ্গে তো আমার আন্দোলনে মাঠে ময়দানে অনেক ঘনিষ্ঠতা হয়েছিল, পরিচয় ছিল, বিতর্ক হতো, লড়াই হতো, এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন তার সঙ্গে তিনি যুক্ত করেছেন আমাদের সঙ্গে সহযোগিতা করে। এবং একটা সুবিধা হচ্ছে যে তিনি মোটামুটি বামপন্থী আদর্শের প্রতি তার একটা দৃঢ়তা ছিল, অত্যন্ত আত্মপ্রত্যয় নিয়ে তিনি বামপন্থী আদর্শের কথা বলতেন। তবে মাঝে মাঝে আমি আজিজুলদাকেও বলতাম যে একটু চিন্তা ভাবনার দিক থেকে তিনি একটু সংকীর্ণ, একটু উগ্র হয়ে যেতেন মাঝে মাঝে, সেটাও বলতাম। বিতর্ক হতো, ভালো লাগতো, লড়াই চলতো, মাঠে ময়দানে একসঙ্গে লড়েছি। 2008-9 সালের এই সময়টা যখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সেই সময়টা আমরা বারবার করেই আজিজুল হককে দেখেছি বামফ্রন্ট সরকার থাকাকালীন বামফ্রন্টের প্রচুর সমালোচনা করেছেন, কিন্তু তারপরে তিনি বলেছেন রাজ্যে বামপন্থীদের দরকার। এই সময় কিভাবে দেখছেন আপনি? আমি সে কথাই তো বললাম যে তিনি বামপন্থার প্রতি তার আত্মপ্রত্যয় ছিল, দৃঢ় আত্মপ্রত্যয়, এবং বাম আন্দোলন সম্পর্কে তার আস্থা থাকলেও তিনি মাঝে মাঝে একটু নেতিবাচক হয়ে পড়তেন। সেটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকেই হতো বলে আমার ধারণা, এবং উনি যখন বেঁচে ছিলেন এরকম আলোচনা তার সঙ্গে আমার হতো, এটা কোনো সন্দেহ নেই। আন্দোলনকে সবসময় হঠাৎ জঙ্গি রূপ দেওয়া যায় না, কিন্তু আন্দোলন
সমাজকে সংগঠিত করবার জন্য জনজমায়েত, মানুষের চেতনা বৃদ্ধি, এটা খুব দরকার। এটার সঙ্গে আমার সাথে আজিজ একমত ছিলেন যে চেতনা বৃদ্ধি করতে হবে। চেতনা বৃদ্ধির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হয় না। এই যেমন আমি অনেকের কাছে নিন্দিত হই যখন এই ধর্ম এবং ধর্মীয় সংস্কারের বিরুদ্ধে নির্দয়ভাবে আমি কথা বলি। তো অনেকে আমাকে বলেন আবেগ কি, আবেগটা তৈরি করলো কি, এটা তো ভাবতে হবে কিসের আবেগ। আবেগটা তো একটা ম্যানুফ্যাকচার্ড। সেই রকম ভাবেই যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ থেকে তর্ক যুক্তি দিয়ে কুসংস্কারকে আঘাত করা এটা দরকার। এ ব্যাপারে ওর সঙ্গে আমার একটা সহমত ছিল। স্যার, আপনার বিরোধিতাটা যতটা না ধর্মের বিরুদ্ধে, ধর্মাচরণ বা ধর্মান্ধতা এবং ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমার ধারণা সব থেকে বেশি। ঠিক ঠিক তাই। ধর্মকে ব্যবহার করে যারা মানুষের মধ্যে অধার্মিক বাতাবরণ তৈরি করছেন তার বিরুদ্ধেই লড়াই। স্যার, আজকে আদালতের রায় প্রশ্নে আসবো, তার আগে আমি VS অচ্যুতানন্দন, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবিসংবাদী CPIM নেতা, CPIM এর প্রতিষ্ঠাতাদের মধ্যে শেষ জীবিত সদস্য ছিলেন, তিনি চলে গেলেন। আপনার একটু মতামত আমি নেব। এটা তো একটা অনেকদিন তিনি সংগ্রামের সঙ্গে ছিলেন। আমাকে 90 বছর বয়স পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন। এখন প্রকৃতির নিয়মে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু কোষ ও মৃত্যু হয়। আমাদের যেমন জন্মের সঙ্গে সঙ্গে কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার মধ্য দিয়ে আমাদের বিকাশ ঘটে। ধীরে ধীরে এই কোষ ক্ষয়প্রাপ্ত হতে মানুষ একসময় মৃত হয়ে যান। তাই অচ্যুতানন্দজি হয়েছেন কমরেড অচ্যুতানন্দন। এবং আমার তার সঙ্গে খুব ক্ষণিকের তরে একবার দেখা হয়েছিল একটা পার্টি কংগ্রেসে। আচ্ছা। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন কেরালায়। আমি দেখি কেরালায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন, অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং মানুষ তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আমাদের পশ্চিমবঙ্গে যেমন জ্যোতি বসুকে মানুষ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, অচ্যুতানন্দরও ওইরকম একটা পরিস্থিতি কেরালা ছিল। তিনি খুবই মানুষের কাছে গ্রহণীয় এবং সম্মানীয় নেতা ছিলেন। স্যার, এবার আমার একেবারে শেষ প্রশ্ন আপনার একেবারে সাবজেক্ট নিয়ে। স্যার, আজকে আদালত, আমরা সুপ্রিম কোর্ট থেকে যতদূর জানতে পারছি, আপনারা SLP করার পরে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করলেন না। আপনি যদি দর্শকের জানার উদ্দেশ্যে একটুখানি বলেন কি হলো। না, এটা আমি বলবো আমারই ব্যর্থতা। সুপ্রিম কোর্টকে হয়তো বোঝাতে পারলাম না। সুপ্রিম কোর্ট বুঝতে চাইলেন না, তার থেকে বলা ভালো আমি বোঝাতে পারলাম না। সুপ্রিম কোর্ট বললো আমরা বাতিল করে দিয়েছি সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়া, এখন নতুন প্রক্রিয়া হয়েছে নতুনভাবে নিয়োগের জন্য, সেক্ষেত্রে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না, কোনো মন্তব্য করব না। এইটুকুই তাদের বক্তব্য, এর বাইরে কিছু না। স্যার, এতে কি, আমি যদি বলা যায় স্যার, আপনি অবশ্যই তবেই বলবেন, নতুন পরীক্ষার্থীদের একটু সমস্যা হলো? হ্যাঁ, একটু তো সমস্যা হবেই, নিঃসন্দেহে সমস্যা হবে। কেন, অবশ্য ওই বিধিটা চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে আছে বিধির সাংবিধানিকতা নিয়ে, সেটা যখন শুনানি হবে। এতে প্রকৃতপক্ষে যারা সৎভাবে লড়াই করছিলেন সৎ নিয়োগ প্রক্রিয়ার জন্য, তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে বইটি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।